বন্ধুরা আশা করছি লাস্ট কয়েকদিনের মার্কেট দেখে আপনারা এটুকু বুঝতে পেরেছেন যে মার্কেটকে টাইমিং করা প্রায় অসম্ভব। মানে মার্কেটের একদম বটমে এন্ট্রি করবেন আবার মার্কেটের একদম টপে এক্সিট করবেন, এটা প্রায় অসম্ভব। আজ অব্দি পৃথিবীতে কেউ এই পয়েন্টটা ব্যাক টু ব্যাক সাকসেসফুলি করে উঠতে পারেনি, যে কারণে মার্কেটে টাইম করার চেষ্টাও করবেন না। তবে যদি আপনি লং টার্মে মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, সেক্ষেত্রে যে কোম্পানিতে আপনি এন্ট্রি নিচ্ছেন আপনাকে তিনটে পয়েন্টসের উপর মাথায় রাখতে হবে। সবার প্রথমে যে কোম্পানিতে আপনি এন্ট্রি নিচ্ছেন সেই কোম্পানির লং টার্ম গ্রোথের অপরচুনিটি থাকলে বেটার হতে পারে। তার সাথে সেই কোম্পানির ম্যানেজমেন্ট টিম যেন অনেস্ট হয় এবং আপনি যেই লেভেলে এন্ট্রি নিচ্ছেন সেই লেভেলটা যেন কোনো মতে হায়ার ভ্যালুয়েশন না হয়। সস্তা ভ্যালুয়েশনে কোম্পানিতে এন্ট্রি নিন, বেটার ম্যানেজমেন্ট কোয়ালিটি থাকবে, তার সাথে কোম্পানির লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের অপরচুনিটিও দেবে, মানে লং টার্মে কোম্পানিতে গ্রোথের অপরচুনিটি থাকবে। অবশ্যই সেই হিসেবে আজকের ভিডিওতে যে কোম্পানিটা ডিসকাস করব, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ইন্ডিয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রির সুপার গ্রেট ম্যানেজমেন্ট টিম কোম্পানির কাছে রয়েছে, যে কারণে অবশ্যই এই কোম্পানিটাকে আপনি একদম সেফটির সাথে লং টার্ম ইনভেস্টমেন্ট করলে, যেহেতু ইন্ডিয়ার ব্যাকবোন হিসেবে শুধু ইন্ডিয়া নয় ওভারঅল ওয়ার্ল্ডের যে কোনো ইকোনমির ব্যাকবোন হিসেবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আমরা ধরে থাকি। তো যদি আপনি মনে করছেন ইন্ডিয়া ফিউচারে এখান থেকে গ্রোথ হবে, তাহলে অবশ্যই ইন্ডিয়ার বেস্ট অ্যাসেট কোয়ালিটিওয়ালা ব্যাংক কোটাক মাহিন্দ্রা ব্যাংকের উপর আপনি বেট লাগাতে পারেন। আমি মনে করছি এই মার্কেট কন্ডিশনে কেন কোটাক মাহিন্দ্রা ব্যাংকে বেটার অপরচুনিটি রয়েছে, মানে এই লেভেলে ইনভেস্ট করে কেন বড় গেইনের অপরচুনিটি রয়েছে, সেই পয়েন্টসগুলো আজকের ভিডিওতে A to Z অ্যানালাইসিস করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো আসুন সবার প্রথমে ইন্ডিয়ার সবথেকে বেস্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট টিমের মধ্যে যদি আমি কোটাক মাহিন্দ্রা ব্যাংকে 1 নম্বর পজিশনে রাখি, আশা করছি কোনো ভুল হবে না। কারণ একদম রিসেন্টলি আরবিআই এর তরফ থেকে প্রত্যেকটা ইন্ডিয়ান ব্যাংকিং কোম্পানির যে অ্যাসেট কোয়ালিটির ডাইভারজেন্স মেজার করা হয়েছিল, তার মধ্যে কোটাক মাহিন্দ্রা ব্যাংক 1 নম্বর পজিশনে এসছে। শুধুমাত্র কোটাক মাহিন্দ্রা ব্যাংকই এমন একটা ব্যাংক যেই কোম্পানির যতটা এনপিএ শো করেছিল এখানে 0% কোনো ডাইভারজেন্স খুঁজে পাওয়া যায়নি। যার এগেন্সে যদি আপনি ইন্ডিয়ার সব থেকে বেস্ট লেভেলের ব্যাংকগুলো উঠিয়ে নেন, যেমন ধরুন আপনি এক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এরকম টপ লেভেলের ব্যাংকগুলোর মধ্যেও আরবিআই এখানে অ্যাসেট কোয়ালিটি ডাইভারজেন্সের মধ্যে মিনিমাম 10 থেকে ম্যাক্সিমাম 30% প্রাইভেট সেক্টর ব্যাংকের ক্ষেত্রেও ডাইভারজেন্স মেজার করতে পেরেছিল, যার এগেন্সটে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি ডাইভারজেন্সের রেশিও ছিল 0%। তার মানে কোম্পানির যতটা অ্যাসেট কোয়ালিটি অথবা এনপিএ দেখাচ্ছে 100% ডেটার সাথে সেটা ম্যাচ করেছে, যে কারণে ইজিলি এর আগেও কোটাক মাহিন্দ্রা ব্যাংক কোনোদিনও কোনো ডুপ্লিসিটি কেসের মধ্যে ফাঁসেনি। তো এখান থেকেও আপনি ম্যানেজমেন্ট কোয়ালিটি হিসেবে ইন্ডিয়ার 1 নম্বর ম্যানেজমেন্ট হিসেবে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে রাখলে কোনো মতেই মিসগাইড হবেন না বলে আমি মনে করছি। তো ম্যানেজমেন্ট টিম যেহেতু সৎ রয়েছে এবং 0% এখানে রেশিও থাকা সত্ত্বেও, ডাইভারজেন্স থাকা সত্ত্বেও কোম্পানির এনপিএ ইন্ডাস্ট্রির একদম লোয়ার লেভেলে প্রেজেন্ট করছে, এটা আরো বড় পজিটিভ সাইন রয়েছে। তার সাথে যদি আমি কোটাক মাহিন্দ্রা ব্যাংক টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে কোম্পানির ভ্যালুয়েশন একদমই লোয়ার লেভেলে রয়েছে এবং তার সাথে ইন্ডিয়ার ব্যাকবোন হিসেবে, যেহেতু ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি, যে কোনো কান্ট্রির ব্যাকবোন হিসেবে তার ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু 1 নম্বর পজিশনে থাকে। সেই হিসেবে ইন্টারেস্ট রেট যত কাট হবে ব্যাংকিং ইন্ডাস্ট্রি অপরচুনিটি পাবে। আমি মনে করছি কোটাক মাহিন্দ্রা ব্যাংকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, ম্যানেজমেন্ট কোয়ালিটি হিসেবে কোম্পানির মধ্যে কোনো নেগলিজিবল আপনি নেগেটিভ সাইন খুঁজে পাবেন না। আর নেক্সট পয়েন্টে যদি আমি আসি, তাহলে এই কোম্পানির এনপিএ একদম লোয়ার লেভেলে আছে, একদম ম্যানেজেবল পজিশনে আছে। ম্যানেজেবল পজিশনে এনপিএ থাকার পরেও কোম্পানি ইন্ডাস্ট্রির একদম স্ট্যান্ডার্ড লেভেল, এমনকি হাইয়েস্ট লেভেল, এর সাথে যাদের কম্পেয়ার করা যায় প্রাইভেট সেক্টর কোম্পানিগুলোর মধ্যে, তার মধ্যেও কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে হাইয়েস্ট পজিশনে রয়েছে। তো অ্যাসেট কোয়ালিটির সাথে কোম্পানির রিটার্ন রেশিও দুটোই ম্যাচ করছে, যে কারণে আমি মনে করছি ইন্টারেস্ট রেট কাটের সব থেকে বেস্ট বেনিফিট হিসেবে যদি আপনি কোনো ব্যাংকিং কোম্পানি সিলেকশন করতে চাইছেন, তাহলে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে যদি আপনি আপনার পোর্টফোলিওতে স্থান দেন, এমনকি অ্যাভারেজ 10% অ্যালোকেশনে দেন, কোথাও ভুল হবে বলে অন্ততপক্ষে আমি মনে করছি না। চলুন কোম্পানিতে আর কি কি অ্যাডভান্টেজ আছে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট A to Z আমি আপনাদের ক্লিয়ার করার জন্য স্ক্রিনারের উপরে নিয়ে যাচ্ছি। তবে একজন দুজন লোক মাঝে মাঝে কমেন্টস করছে যে আমি যে ডেটাগুলো দেখাচ্ছি সেই ডেটাগুলো নাকি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। মাথায় রাখবেন, এখানে আপনি একটু অ্যাডভান্স লেভেল পয়েন্টসে যান, অ্যাডভান্সে ক্লিক করুন, সেটিংসের মধ্যে গিয়ে সেখানে কোয়ালিটিকে যদি আপনি HD করেন অথবা 4K করেন, তাহলে আশা করছি প্রত্যেকটা ডেটা আপনি একদম ক্লিয়ারলি দেখতে পাবেন। আপনি ভালো করে ইউটিউবকে ইউজ করতে শিখুন, তাহলে অবশ্যই 100% ক্লিয়ার এখানে আপনি ভিউ পেয়ে যাবেন। চলুন আপনার সাথে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট শেয়ার করার জন্য স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন।
পাচ্ছেন। স্ক্রিনটি একদম ক্লিয়ার আছে কিনা অবশ্যই সবাই কমেন্টস করে আমাকে হেল্প করবেন, কারণ এখন আমি রিসেন্টলি 4K কোয়ালিটির ভিডিও আপনার সাথে প্রেজেন্ট করছি, তো অবশ্যই কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমি করব না, এবং নলেজ নিয়ে তো আমার চ্যানেলে প্রথমেও কোনো কম্প্রোমাইজ ছিল না, এখন তো নলেজ দিক থেকে আশা করছি অনেক অ্যাডভান্স লেভেল নলেজ এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের প্রেজেন্ট করতে পারছি। তো চলুন সবার প্রথমে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন দেখাই, তাহলে দেখুন কোম্পানির আজকের দিনে পি রেশিও কত আছে, মাত্র 19-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে। যদিও ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে পি রেশিও অতটা ইম্পর্টেন্ট নয়, প্রাইস টু বুক তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। তবে মাথায় রাখবেন যে কোনো কোম্পানির যদি আমি প্রাইসকে ভাঙি তাহলে পিই ইন্টু ইপিএস এটা দিয়ে আমি কোম্পানির প্রাইস পাচ্ছি, তাহলে অবশ্যই পি রেশিও ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ পি যদি গ্রোথ হয় তাহলে শেয়ার প্রাইস বাম্পার র্যালি নিয়ে নেবে। সেই হিসেবে কোম্পানি 19-এর পি রেশিও ডিমান্ড করছে, সেটা একদমই রিজনেবল পি রেশিও। যদি আপনি কোম্পানির পিইজি রেশিও দেখেন, 1-এর নিচে রয়েছে পিইজি, তার মানে কোম্পানি 19-এর পি রেশিও ডিমান্ড করার যোগ্যতা আছে। এবং যদি আমি এর হিস্ট্রির মিডিয়ান পি রেশিওর মধ্যে আসি, তাহলে কোম্পানি তার লাস্ট 5 বছরে এমনকি লাস্ট 10 বছরেও কোম্পানির সব থেকে লোয়ার লেভেল পি রেশিওতে ট্রেড করছে। হায়ার কেস সিনারিওতে দেখুন কোম্পানি এখানে 42-43-এর পি রেশিওতেও চলে যায়। তাহলে যদি কোম্পানি এখান থেকে দুগুণ পি রেশিও পেয়ে যায়, তাহলে শেয়ার প্রাইস দুগুণ যাওয়ার কোথাও কিছু নেই, একটু টাইম দিলেই কোম্পানির শেয়ার প্রাইস রকেট র্যালি নেবে। এবং ভ্যালুয়েশন হিসেবে যদি আমি ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে প্রাইস টু বুক ভ্যালু দেখাই, তাহলে মাত্র 2.8 টাইম প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে। এখানেও সেম কনসেপ্ট। যদি আমি কোম্পানির প্রাইস টু বুকের চার্টের মধ্যে যাই, এই যে ব্লু কালারের চার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোম্পানির হিস্টোরিক্যাল প্রাইস টু বুক ভ্যালু। যদি আমি কোম্পানির ম্যাক্সিমাম চার্ট ওপেন করি, তাহলে এখানেও কোম্পানির মিডিয়াম কত আছে, মিডিয়ান পি রেশিও 4.1। লাস্ট 10 বছরে যদি আমি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু বের করি, তাহলে অ্যাভারেজ কত লেভেলে আছে, 5 থেকে 6-এর আশেপাশে রয়েছে। অ্যাভারেজ 4-এর নিচে তো কোম্পানি আসেনি, মিডিয়ানে 4.6 রয়েছে লাস্ট 10 বছরের মিডিয়ান প্রাইস টু বুক ভ্যালু। তার এগেন্স্টে কোম্পানি আজকে মাত্র 2.8 টাইম রয়েছে। তাহলে ইজিলি কোম্পানি ভ্যালুয়েশন হিসেবে একদমই রিজনেবল পজিশনে রয়েছে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। ব্যাংকিং কোম্পানি হিসেবে যদি আমি আরও কে দেখি, তাহলে 15% সুপার গ্রেড পজিশনে রয়েছে। যদি আমি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট দেখি, তাহলে এখানে 2.5 রয়েছে, ফার্স্ট ক্লাস। যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি, কন্টিনিউয়াসলি রেভিনিউ গ্রোথ করছে, 8,000 কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানি 16,000 কোটিতে চলে এসেছে। যদি আমি কোম্পানির বটম লাইনেও আসি, তাহলে কোম্পানি 2,900 থেকে তার বটম লাইন ইনক্রিজ করে কোয়ার্টারলি রেজাল্টেই গ্রোথ করে 5,000 করে ফেলেছে। যদি আমি কোম্পানির এনপিএতে আসি, তাহলে 1.09% নেট এনপিএ থেকে রিডিউস করে কোম্পানি আজকে 0.45 ইন্ডাস্ট্রির একদমই স্ট্যান্ডার্ড লেভেল এনপিএ লেভেল এখানে শো করছে, এবং এখানে ডাইভারজেন্সের রেশিও একদমই 0। তার মানে 100% ট্রান্সপারেন্সি কোম্পানি এখানে মেনটেন করছে, যেটা খুবই স্ট্যান্ডার্ড। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, 10,000 কোটি থেকে কোম্পানি তার টপ লাইনকে ইনক্রিজ করে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট 61,915 কোটি পোস্ট করেছে। এবং যদি আমি কোম্পানির গ্রোথ হিসেবে দেখি, তাহলে লাস্ট 3 বছরে কোম্পানি 20% টপ লাইন গ্রোথ করছে, এবং লেটেস্ট ট্রেলিং 12 মান্থ যদি আমি দেখি, তাহলে 25% কোম্পানি গ্রোথ করে দেখিয়েছে। এবং শুধু টপ লাইন নয়, কোম্পানি তার নেট প্রফিটকেও একই লেভেলে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে। আমি যদি লাস্ট 4-5 বছরে দেখি, তাহলে 8,000 কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানি 18 থেকে 22,000 কোটি চলে গেছে। কোম্পানির ইপিএস যদি আমি দেখি, তাহলে লাস্ট 3 বছরে কোম্পানির ইপিএস দুগুণ হয়েছে, কিন্তু যদি আমি লাস্ট 3 বছরে কোম্পানির শেয়ার প্রাইস দেখি, তাহলে 1% নেগেটিভ সিএজিআর রিটার্ন প্রোভাইড করেছে। লাস্ট 10 বছরে কোম্পানি 22% প্রফিট গ্রোথ করেছে, 5 বছরে 20%, এবং 3 বছরে লাস্ট 3 বছরে কোম্পানি 22% সিএজিআর হারে প্রফিট গ্রোথ করেছে। কিন্তু কোম্পানির শেয়ার প্রাইসে যদি আমি আসি, তাহলে প্রাইসের চার্টে কোম্পানি 3 বছরে এখানে কোনো রিটার্ন প্রোভাইড করেনি, একই লেভেলে 3 বছরে কোম্পানি দাঁড়িয়ে আছে। তো অবশ্যই কোম্পানি পি এক্সপেনশনের সাথে সাথে কোম্পানির শেয়ারের ইপিএস গ্রোথ দুটোর বেনিফিটই এখানে বাকি রয়েছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, কোম্পানি কি হিসেবে তার রিজার্ভকে ইনক্রিজ করছে ফার্স্ট ক্লাস, কারণ ব্যাংকিং কোম্পানি তার রিজার্ভকে যত ফাস্ট ইনক্রিজ করবে তার বুক ভ্যালু তত ফাস্ট উপরে যাবে, যেখানে প্রাইস টু বুক রিডিউস হবে, এটা পজিটিভ সাইন। কোম্পানি কন্টিনিউয়াসলি তার নতুন ব্রাঞ্চেসও ওপেন করছে, যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারবেন যে কোম্পানির আদার বিজনেস সেগমেন্টেও কন্টিনিউয়াসলি এক্সপোজার ইনক্রিজ করার চেষ্টা করছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, কন্টিনিউয়াসলি রিটেল পাবলিকের কাছ থেকে শেয়ার হোল্ডিং এখানে স্ট্রং হ্যান্ডের কাছে কনভার্ট হচ্ছে, 1% রিডিউসও হয়েছে। এবং এখানে যদি আপনি স্টেক দেখেন, এখানে এফআইআই অবশ্যই 40% স্টেক থেকে 33% করেছে, কিন্তু সেই সমস্ত স্টেক এখানে রিটেলের কাছে যায়নি, সমস্ত স্টেক এখানে
ডিআইআই পারচেস করেছে, মানে যতটা স্টেক এফআইআই বিক্রি করেছে সমস্ত স্টেক ডিআইআই পারচেস করেছে। তো অবশ্যই গ্রেট কোম্পানি এবং গ্রেট পজিশনেও রয়েছে, অবশ্যই এখানে ফ্রেশ ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়া যায়। আর রিটেলের কাছে এই যে 12% স্টেক দেখতে পাচ্ছেন, তার মধ্যে এখানে 1% স্টেক এইচএনআই এর কাছে আছে। তো অবশ্যই কোম্পানি, যদিও এটা আপনি ডিআইএ ধরতে পারেন, ডিআইএ কে এখানে পাবলিকের পাশে এইচএনআই দেখানো হচ্ছে। তো আমি আশা করছি এইটুকু ভিডিও দেখার পরে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে যদি আপনি আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালে 10 থেকে 15% অ্যালোকেশনও দেন, তাহলে কোনো মতে ভুল হবে বলে আমি মনে করছি না। যদিও এই ভিডিওটা কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, আমার অ্যানালাইসিস সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবেই ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন, এবং ইনভেস্ট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্ট করবেন। কারণ অ্যাজ এ রিটেল ইনভেস্টর হিসেবে হয়তো কোম্পানির 6 মাস পারফরমেন্স না করলেই আপনারা নিচে এসে কমেন্টস করা স্টার্ট করে দেবেন যে পুষ্পেন্দু ডিসকাস তো করলে কিন্তু কোম্পানি পারফরমেন্স করছে না। যদি আপনি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আপনার কোম্পানি আপনাকে রিকভারি করে দিয়ে যাবে। এবং বিশেষ করে কোটাক মাহিন্দ্রার মতন গ্রেট কোম্পানি, গ্রোথের অপরচুনিটিও রয়েছে, অ্যাসেট কোয়ালিটি গ্রেট রয়েছে, এবং কোম্পানির রিটার্ন রেশিও থেকে শুরু করে ভ্যালুয়েশন সব দিক থেকে কোম্পানির পারফেক্ট এন্ট্রির জন্য প্রত্যেক জায়গাতে ফিট করছে। তো অবশ্যই কোম্পানিতে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া উচিত বলে আমি মনে করছি। এখান থেকে নেক্সট 2 বছরে অ্যাভারেজ কোম্পানি যদি 17 থেকে 22% অথবা 25% সিএজিআর রিটার্নও যদি আমি এক্সপেকটেশন করি একদম ডাউন কেস সিনারিওতে, তাহলে কোনো মতে ভুল এক্সপেকটেশন হবে না বলে আমি মনে করছি। এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মতন সেফ কোম্পানিতে যদি আপনি 25% সিএজিআর রিটার্ন পেয়ে যান, তাহলে এর থেকে বেটার রিটার্ন আমি মনে করছি স্টক মার্কেটে হতেই পারে না। এবং এখানে 100% সেফটি রয়েছে, মার্কেট ইধার উধার হয়ে গেলেও এই কোম্পানি আপনাকে কোনো মতেই ডুবাবে না। মানে আপনার যে ক্যাপিটালটা ব্যাংকের এফডিতে পড়ে আছে অথবা যে ক্যাপিটালটা সেভিংস অ্যাকাউন্টে পড়ে আছে, সেই ক্যাপিটালটাকে এখানে ইনভেস্ট করে যদি আপনি অ্যালোকেশন বেশিও হয়ে যায়, কোনো মতেই ভুল হবে না। আর ইন্টারেস্ট রেট কাটের বেনিফিট প্রাইভেট সেক্টর ব্যাংকিং কোম্পানিগুলো সব থেকে বেস্ট পাবে। আর হয়তো নেক্সট কোয়ার্টার অথবা 2 কোয়ার্টার পর থেকে ইন্টারেস্ট রেট কাটের বেনিফিট ব্যাংকিং কোম্পানিগুলো পাবে। তাহলে অবশ্যই একদম পারফেক্ট পজিশন, এখান থেকে রকেট র্যালির জন্য কোম্পানি প্রস্তুত। আর আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে যদি এর থেকেও অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস, কোন ধরনের কোম্পানিগুলোতে ইনভেস্ট করবেন, কোন সাইন দেখে বুঝতে পারবেন আপনার কোম্পানি আপনাকে ডেটা চুরি করার চেষ্টা করছে বা আপনাকে ঠকানোর চেষ্টা করছে, কোন সাইন দেখে এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন, এবং A to Z ফান্ডামেন্টালে 0 থেকে স্টার্ট করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পার্সোনাল ক্লাসে শিখে যদি লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন, তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন। তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে অ্যাড হবেন না। যদি আপনি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস করেন, শর্ট টার্মে ওই 2 মাস বা 6 মাসে ক্যাপিটাল 2-4 গুণ করার কোনো টার্গেট আমার কাছে নেই, এবং এরকম কোনো ফর্মুলা পৃথিবীর কারোর কাছেই নেই। ওই ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে অ্যাড হবেন না। যদি মনে করছেন লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন, তবেই ক্লাসে অ্যাড হবেন। অ্যাকচুয়াল স্টক মার্কেটকে যদি আপনি ইনডেপথ অ্যানালাইসিস করে ভেতরে ঢুকে শিখতে চাইছেন, তবেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।